রাতাকুড়া ও তার মাফ করছি তোমার নামটা কি বলো তো মা? মোসাম্মদ শামসুন নাহার। বয়সটা কত? 31st March 1999। ইংরেজিতে কইছে, বয়স বেশি না। আচ্ছা বলো তো মা, একটা বেগুন কত কেজি পানিতে ডোবে? ডুবে না, বেগুন পানিতে ডোবে না। বুদ্ধি আছে। দেখি মা তোমার হাতটা। হাতে এই দেখেন। বাবা কি শিল্পী খা, বড়ই সুন্দর। তোমার চুল দেখাও তো মা। মেঘো বরং চুল। বাবা বাবা, এবার তোমার পা দেখাও তো মা। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এবার বিয়ের 3 তারিখটা ঠিক করি। আগামী 25শে ফাল্গুন হলে সবচেয়ে ভালো হয়। আমার কোনো আপত্তি নেই, তবে লেনদেনের ব্যাপারটা। শোনেন, মেয়ে আমার পছন্দ হয়েছে, লেনদেন কিছুই নাই, দরকার হলে কিছু দেবো আমি। চুপ শুনুন বেয়াই সাহেব, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন, আর আমার সামর্থ্য অনুযায়ী আমি। আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা হবে না। খুব খুশি হলাম। এই নেন। এইবার আব্বা নেন। শুরু করুন। আলহামদুলিল্লাহ। জামাই বাবা এই আমি যাই। আজ তাহলে আসি বেয়াই। বেশি থাকো বাবা। চাচা টাকা দেন। মাত্র 500 টাকা। তোমার সাথে তো কন্ট্যাক্ট, ওদের পছন্দ করাতে পারলে 500 টাকা দেবো। বুঝলাম, কন্ট্রাক্ট 500 টাকা, কিন্তু যৌতুকের হাত থেকে যে বাঁচিয়ে দিলাম তার জন্য কিছু পাবো না। ঠিক আছে, তাইলে আমি এই শাড়িটাই নিয়ে যাই। আর কি বলিস? আর রিক্সা বেবি কিছুই তো দেখতাছি না, আর কতক্ষণ বসে থাকবো? আজ হাসবা, গাড়ি পাইতে একটু দেরি হইব। আর একটা শাড়ি পাইছি, ওই গ্রুপই তো। আল্লাহ! আর বড় ভাই, ওই হলুদ শাড়ি পরা মেয়েটা কি তোমরা এইমাত্র দেখে এলাম? হলুদ শাড়ি মনে আর কোনো মেয়ে পারে না, না? তুই ভুল দেখছো। এই রিক্সা থামো। নামে যাবা? হ্যাঁ। খারাপ। এই তুই যা, আবার কোন বিপদে পড়ি? ঠিক আছে, ঠিক আছে, চলো ভাই। ওরে নাইয়া ধীরে চালাও তরনি। বাংলাদেশি জ্যাকফ্রুট। আরে তুমি কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? আরে যাচ্ছি না, বেরিয়েছি। মানে
আরে বোকা, বর খুঁজতে বেরিয়েছি। খুব মজার ঘটনা। এই সাংবাদিকের জন্য এমন একটি তথ্য দিলে যা পড়ে সবাই খুব আনন্দ পাবে। কেন? এই জন্য যে সবাই জানে ছেলেরা মেয়ে খুঁজে বিয়ে করার জন্য, আর তুমি বধূ সেজে বর খুঁজছো নিজে বিয়ে করার জন্য। আহা, রাখো তো তোমার সাংবাদিকতা, আমার সমস্যাটা অনেক বড়। বলো তোমার সমস্যাটা কি? রাতে স্বপ্নে দেখি এক দরবেশ আমাকে বলছে আগামীকাল সূর্যাস্তের পূর্বে তোর যদি বিয়ে না হয় তাহলে মৃত্যুর পূর্বে তোর আর বিয়ে হবে না। আয় হায়, তাই এই লাল পাড় হলুদ শাড়ি পরে তোমাকে খুঁজছি, যাতে দেখা মাত্রই বিয়ে করতে পারি। তাড়াতাড়ি চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই যে তাকিয়ে দেখো, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। আসবে রাত, হব কাল, শুয়ে থাকবো। যদি বাকিটুকু ব্যবস্থা করে না দেন তাহলে আমার সব টাকা জলে ডুবে যাবে। যাজ্ঞা, তাতে আমার কি? টাকা দেওয়ার সময় কি আমার জিগাই চালা? আপনি তো একটা বাচাল। যাও, তোমার এইসব আজে বাজে পেঁচাল অন্য জায়গায় পারো, আমার বিরক্ত করো না। যাও। মিয়া ভাই, এবার আর আমি আপনার সাথে দুদাম করবো না। ওস্তাদ এত করে যখন কইতেছে এইবারের মতো কামটা করে দেন। 70 লক্ষ টাকা লাগবো, আর টাকা দিতে হইব ক্যাশ, বাংলাদেশ ব্যাংকের নতুন কসকচা টাকা দিতে হইব। রাজি থাকলে কও, নইলে যাও। মিয়া ভাই, টাকার অঙ্কটা একটু বেশি হয়ে গেল না? আমি 20 লাখ টাকা দেবো। দেখি মাছের বাজার পাইছো। তুমি এই কাজে আয় করবা 25 কোটি টাকা, আর আমি চাইছি মাত্র 70 লক্ষ টাকা। এটা কি বেশি চাইলাম? আমি লোক 50 লাখ, আর রাতা কোয়ার মাইনকে নেব 20 লাখ। মিয়া ভাই, আয় করবো 25 কোটি, ঠিক আছে, কিন্তু বিভিন্ন খাতে খরচ আছে অনেক। তুমি যদি আর একটা কথা কইবার চাও তাইলে কিন্তু তোমার কাজ আমি করবার পারুম না। তুমি জানো আমি এক কথার লোক। হয়তো রাজি হও, নাইলে সোজা ওই যে গেট আছে বাইরে যাও। যাও। আপাতত রাজি হয়ে যান, পরেরটা পরে বুঝুন নেই। ঠিক আছে, আপনি যখন কমাইবেন না তখন আমি রাজি। তবে আমার একটা ছোট্ট শর্ত আছে। কও, তোমার শর্ত কি? যেহেতু কাজটা পার্টনারশিপে, সেহেতু কাজ শেষে পেমেন্টটা নিতে হবে আমার পার্টনারের ওখান থেকে। ঠিক আছে, এই নিয়ে তোমার কোনো অসুবিধা নাই। তাইলে আমি রাজি। আচ্ছা, যাও। খালা, তুমি আর কতকাল কাঁদবে? তোমার কান্না দেখলে আমার মাথায় দাও দাও করে আগুন জ্বলে ওঠে। যদি ওই কদম আলী মাস্তানের চেহারাটা চিনতাম, তাহলে এই মুহূর্তে গিয়ে ওকে হত্যা করে ওর রক্ত দিয়ে তোমার চোখের পানি ধুয়ে দিতাম। হ্যাঁ খালা, তোমার চোখের পানি ধুয়ে দিতাম। আমিও তো ওই একটি কারণে আজও বেঁচে আছি। তোরা যেদিন ওই কদম আলী মাস্তানকে হত্যা করতে পারবি, সেদিন থেকে আমি আর কাঁদবো না। খালা, হ্যাঁ রে রতন, একজন মা হয়ে সন্তানকে যেখানে বিপদগামী পথ থেকে বিপদমুক্ত পথে চলার জন্য পরামর্শ দেওয়া উচিত, সেখানে কেন তোকে প্রতিশোধ নিতে বলছি তা তুই বুঝবি না। মানিক দুনিয়াতে আসার মাত্র কয়েক মিনিট পূর্বে তোর খালুকে নৃশংসভাবে হত্যা করেছিল ওই কদম আলী মাস্তান, আমার একমাত্র ছোট বোন। তোর মা ওর ইজ্জত কেড়ে নিয়ে ওকেও নৃশংসভাবে হত্যা করেছিল ওই কদম আলী মাস্তান। তাই আমি একজন মা হয়ে সন্তানের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার মনের আগুন নিভিয়ে দে, মনের জ্বালা নিভিয়ে দে। খালা, তোমার মাথায় হাত রেখে তোমাকে ছুঁয়ে আমি শপথ নিচ্ছি, ওই কদম আলী মাস্তানকে তোমার দু পায়ের সামনে এনে ওকে দিয়ে ওরই জীবন ভিক্ষা চাওয়াবো। খালা, তুমি তোমার সন্তানের কাছে অনুরোধ করো না, আদেশ করো খালা। হায় বাবা,
আমার বুকে আয়। খালা, তোর কথা শুনে মনে হয় আমার সব আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। খালা, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই কদম আলী মাস্তানের সমস্ত মামলার ফাইল হাতে পেয়েছি, কিন্তু সমস্যা দাঁড়িয়েছে কদম আলী মাস্তান দেখতে কেমন এবং তাকে কিভাবে শনাক্ত করা যায় এ ব্যাপারে কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। কেন সেদিন যে নকল চেহারা বানিয়ে তোরা দুজন আমাকে ভয় দেখিয়েছিলি, ঠিক তেমন চেহারা লোকটি হলো ওই কদম আলী মাস্তান। কি যে বলো ডার্লিং, প্রেম বিহনে বাঁচি না জীবনে। মানুষের জীবনে যদি প্রেমই না থাকতো তাহলে কোনো মানুষেরই বোধহয় বেঁচে থাকার কোনো ইচ্ছেই থাকতো না। যেমন ধরো, আমি তোমার প্রেম পাচ্ছি বলে বেঁচে আছি। যেদিন তোমার প্রেম ভালোবাসা পাবো না সেদিন আমিও বাঁচবো না। ও হ্যাঁ হ্যাঁ, সব কিনে দেব। আলতা, স্নো, পাউডার, লিপস্টিক সব কিনে দেব। সত্যি বলছি, আজই কিনে দেব ডার্লিং। আবার কার কথা বলছো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমার বন্ধু, আমার পেয়ারের দোস্ত। স্যার, আপনার এই বন্ধুটির নাম ঠিকানা আমার খুব প্রয়োজন। একটু পরে আসো, জরুরি কথা বলছি। প্লিজ একটু পরে আসো। না, আপনার চেয়ে আমার বিষয়টা অত্যন্ত জরুরি। তাই বলুন, আপনার সেদিনের সেই বন্ধুটির নাম ঠিকানা কি? এই, আমার বন্ধুর নাম ঠিকানা তোমার কি দরকার? অবশ্যই দরকার, একটি জরুরি ইনভেস্টিগেশনের জন্য দরকার। আমি থানার ইনচার্জ, মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর আমি জানবো না কি সেই জরুরি ইনভেস্টিগেশন? আমার বন্ধুর ঠিকানা আমি জানলেও দেব না। স্যার, বিষয়টি খুবই জরুরি। আপনি একজন পুলিশ কর্মকর্তা হয়ে কোনো তদন্তের ক্ষেত্রে কারো ঠিকানা জানা থাকলে তা অন্য একজন পুলিশ কর্মকর্তাকে দিতে আপনি বাধ্য। যদি না দেই তাহলে আমি ধরে নেব একজন সরকারি কর্মকর্তা হয়ে ক্ষমতার অপব্যবহার করছে, সরকারি কাজে অসহযোগিতা করছে, একটি সত্যকে গোপন করার চেষ্টা করছে। আর সে কারণে ওই পুলিশ কর্মকর্তাকে প্রয়োজনে পুলিশ কর্মকর্তা থেকে একজন সাধারণ মানুষও বানানো যায়, এবং একজন সাধারণ মানুষের কাছ থেকে আইন মোতাবেক যেসব নিয়ম পদ্ধতিতে পুলিশ দিনের মতো একটি সত্যকে সত্য হিসেবে উদ্ঘাটন করার জন্য যেসব করতে পারে আমি তাই করব। স্যার, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এরই মধ্যে আপনি যদি আপনার ওই বন্ধুটি নাম ঠিকানা না দেন তাহলে আমি এই মাত্র যে কথাগুলো বললাম তা করতে বাধ্য হব। স্যার, দেখলেন তো স্যার, দেখলেন আমের চেয়ে বিসির ওজন বেশি। কি বলতে চাও তুমি? স্যার, আপনি হলেন ওসি, মানে এ থানার প্রধান, আর উনি হলো আপনার অধীনস্থ কর্মকর্তা, অথচ আপনাকে হুঁশিয়ারি দিল আর আপনি ওনাকে কিছুই বললেন না। এই চুপ, তুমি তো ওনারই লোক, তাই আমি কি করব কি বলবো তা কি তোমাকে বলতে হবে? স্যার, আপনি ভুল করছেন। আমি পূর্বে ওদের লোক ছিলাম, কিন্তু বর্তমানে আমি নেই। তুমি এখান থেকে চলে যাও। আমার মাথা খুব গরম। স্যার, মাথা গরম করলে কোনো কাজ হবে না। আমি কিছু কথা বলতে চাই, আপনি ধৈর্য সহকারে শুনুন এবং আমার কথা বিশ্বাস করুন। তোমাদের আবার বিশ্বাস? আবার কোন ষড়যন্ত্র নিয়ে এসেছো তাই বলো। স্যার, আমি ষড়যন্ত্র করিনি, ষড়যন্ত্র করেছি ওরা। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। হাসনা আমার ছোটকালের বন্ধু,
আমার সাথে আজ প্রায় 5 বছর ধরে প্রেম চলছে, অথচ ওই বেটা আমার বন্ধু হয়ে মাত্র কয়েকদিনের মধ্যে পটিয়ে ফেললো। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, এর প্রতিশোধ আমি নেবই। আমি যদি পাপের সন্তান হয়ে থাকি, প্রতিশোধ আমি নেবই। তাই স্যার, কাইন্ডলি আমাকে আপনার করে নেবেন। বলুন স্যার, আমাকে আপনার করে। তোমার সাথে আমার জরুরি আলাপ আছে। আজ রাতে তুমি তাল বাগানে চলে আসবা, বুঝছো? ঠিক আছে বড় ভাই। আজ তো বললো একটু ফুর্তি পাট্টা খেলুম সুন্দরীরা। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চামচামি কম করো, কাজের কথা। বড় ভাই, হঠাৎ কইরাই তাল বাগানে জরুরি তলব করছেন কেন? তোমারে তালের রস খামু বইলা। বড় ভাই, আমারে লজ্জা দিতাছেন। আরে মিয়া ছাগল, তালের রস না, লগে বেলের রসও আছে। বড় ভাই, কি যে বলেন। আচ্ছা শোনো, বলেন। সেই দিনকার থানার ভিতরে ওই নতুন দারোগা এবং ওই পুইসকা সাংবাদিক এগো সম্পর্কে কি ধারণাটা বলো তো? বড় ভাই, ওই দারোগারে নিয়ে আমি চিন্তা করি না, আমি চিন্তা করি ওই বেটা সাংবাদিকরে নিয়ে। তার কারণ একটাই কইলো আপনি মরেন নাই, আর একটা পরিচয় পত্র দেখায় আমার মনে হইতাছে আপনার প্ল্যান বোধ হয় আউট হয়ে গেছে। শোনো, তোমার সাথে যে সম্পর্ক আমার আছে, এই বিষয়টা আপাতত কমাইতে হইব। তার কারণ সাংবাদিক তো চোখ বড় খারাপ, তাকায় ডাইনে দেখে বামে, হঠাৎ এক চোখে ধরা পইরা যাইবা, তখন আমার অবৈধ সব ব্যবসা বন্ধ হয়ে যাইব, আর তোমার আরামায়ের সব বেচতে যাইব। বড় ভাই, তাইলে আমার ওই 20 বিঘা সম্পত্তি, আমার ভোগ বিলাস, আমার স্ত্রীর দামি কাপড় চোপড়, সোনা গহনা, পোলা পাইনের ইংলিশ মিডিয়ামে লেখাপড়া সব বন্ধ হয়ে যাইব। আমার কি হইব গো বড় ভাই? তুমি 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 এখানে? হ্যাঁ আমি। স্যার, আমি সব বিষয় জেনে নিয়েছি বলে খুব বিপদে পড়েছেন, তাই না? ঠিক আছে, ঠিক আছে, তোমাকে আমি দেখে নেব। দেখে নেবেন, আমিও আপনাকে দেখে নেব। কি ব্যাপার, এসব কি? ডোন্ট ওয়ারি, ভাইকে ডাকুন, আমি এখানে আছি, তারপর সব বলবো। ঠিক আছে। প্রিয়, আচ্ছা ক্যাসেট কোথায়? এসো এসো আমার সাথে। এখানে তো রেখেছিলাম, এই তো টেপ। কিন্তু কিন্তু ক্যাসেট গেল কোথায়? কি বলছো? মানিক কিশোর ক্যাসেট আমি এখানে রেখে গিয়েছিলাম। মানিক? মানিক এলো কোত্থেকে? আমি যখন রেকর্ডিং করছিলাম তখন মানিক পেছন থেকে এসে আমার মুখ চেপে ধরে এখানে নিয়ে আসে। হ্যাঁ, মানিক এসেছিল, তাহলে ক্যাসেট মানিক নিয়ে গেছে। ও শিকারাম, তুমি সব গুমর ফাঁস করে দিছ। ফাঁস করে দিলা? বড় ভাই, আমি তো আপনাকে মনে কইরা সব কথা বলেছি। ওই বেটা ছোকরা দারোগা কৌশলে এমনি ভাবে সব কথা আদায় করে নেবে তা তো বুঝিনি। এখন আমি কি করবো, একটু বুদ্ধি দেন বড় ভাই। কেরামত, জি তুমি কি কি কথা বলেছো একটু বলো তো। বড় ভাই, আমি তালতলায় গিয়ে আপনাকে প্রথমত খুঁজতে থাকি, তারপর আপনাকে পিছন থেকে দেখে সালাম দিয়ে কেন আসতে বলেছেন জানতে চাইলে। বড় ভাই, ওই দারোগারে নিয়ে আমি চিন্তা করি না, আমি চিন্তা করি ওই বেটা সাংবাদিকরে নিয়ে। তার কারণ বেটায় কইল আপনি মরেন নাই,
আর একটা পরিচয়পত্র দেখায়। আমার মনে হইতেছে আপনার প্ল্যান বোধ আউট হয়ে গেছে। এই তুই এখানে? হ্যাঁ বড় ভাই, আপনি এতক্ষণ যেসব কথাগুলো শুনলেন তা কিন্তু কেরামত সাহেবের কণ্ঠে নয়, এই কণ্ঠে। মানে? ওসি কেরামত আলী সাহেবের সমস্ত কথাবার্তা সাব ইন্সপেক্টর খালিদ হাসান এবং মিস হাসনা মানে ডিআইজি সাহেবের মেয়ে এই ক্যাসেটে রেকর্ড করেছিল। আমি পেছন থেকে ক্যাসেটটি কৌশলে নিয়ে এসেছি, আর আপনি সেই রেকর্ডকৃত কথাগুলো শুনলেন। ওসি কেরামত আলী সাহেব আপনার জন্য নিঃসন্দেহে একজন ভালো লোক। রাইট। তার সাথে সেদিন থানায় কথা দিয়েছিলাম আমি তার হয়ে এবং আপনার হয়ে কাজ করব, আর সেই কথা রক্ষা করতে গিয়ে সামান্য একটু উপকার করার চেষ্টা করেছি মাত্র। সত্যি বলছো? সত্যি। তুমি আমার ভীষণ উপকার করলে। আজ থেকে তুমি আমার খুব আপনজন। বড় ভাই, এই ছেলে সেদিন থানায় গিয়ে ওই বেটা সাব ইন্সপেক্টরের বিপক্ষে কাজ করেছে। সেদিন ওকে আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজ ওকে আমি 100% বিশ্বাস করি। কেরামত, তুমি চুপ থাকো, একদম চুপ। জি বড় ভাই, চুপ, একদম চুপ। ওই মিয়া, তুমি হঠাৎ কইরা আমগো পক্ষে এবার এত চেষ্টা করতাছো কে? এই কারণে যে আমি ডিআইজি সাহেবের মেয়ে মিস হাসনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। যে হাসনাকে ছাড়া আমি বাঁচবো না, যে হাসনাকে আমি একটি মুহূর্তের জন্য না দেখলে থাকতে পারি না, সেই হাসনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ওই সাব ইন্সপেক্টর খালিদ হাসান। বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারে তা বাংলার ইতিহাসে লেখা নেই। এমনকি বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর আলী খান যেইভাবে বেইমানি করেছিল তার চেয়েও বেশি। তাই আমি প্রতিজ্ঞা করেছি, ওকে আমি যতক্ষণ না পর্যন্ত এর শিক্ষা দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। বুঝবার পারছি, অনশন ধর্মঘট করছো। তোমার কথা মনে হইতাছে তুমি আমগোর সঙ্গে কাজ করবার পারবা, কিন্তু আমার হেনে কাজ করার আগে একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষায় পাশ করলে তারপর কাজ করবার পারবা। আর আমার এখানে কাজ করলে দুনিয়াটা কি তা বুঝবার পারবা। অর্থাৎ টাকা পয়সার কোনো সমস্যা নাই, লাখ লাখ টাকা আয় কইরা জীবনটা ভোগ করবার পারবা। কেরামত, বড় ভাই, তুমি আপাতত বিপদ মুক্ত। পরে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ কইরা দাও। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, মানিক যদি সত্যি এ ধরনের কাজ করে থাকে তাহলে ও আর এই বাড়িতে আসতে পারবে না। আমার বোন ওর সাথে আর মিশবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের কথা যদি সত্যি হয় তাহলে মানিকের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমি বুঝে উঠতে পারছি না মানিক ভাই কেন এমন করলো। ওসি কেরামত আলীর নিজ মুখে সমস্ত কথাবার্তা রেকর্ড করেছিলাম। এটা ছিল আমাদের একটা বিরাট ডকুমেন্ট। এই ডকুমেন্ট হাতে পেয়ে মনে করেছিলাম এবার হয়তো কদম আলীকে গ্রেপ্তার করা আমাদের পক্ষে সম্ভব হবে। হাসনা, থাকো সব কথা, চলো বাড়িতে গিয়ে দেখি ও আসছে কিনা। আমার বিশ্বাস সে আর বাড়িতে যাবে না। ঠিক আছে, তুমি তো আর বাড়িতে যাও, আমি সরাসরি থানা যাচ্ছি। ও হ্যাঁ, মানিক যদি আপনাদের এখানে আসে তাহলে কাইন্ডলি আমাকে সংবাদটা পৌঁছে দেবেন। ঠিক আছে, তবে আপনারা যা বললেন তাতে আমার বিশ্বাস হচ্ছে না ও এখানে আসবে। মানে আজ এমন কি কাজ করেছিস যে খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছিস? আর একটু অপেক্ষা করলে তো রতন চলে আসতো। মা, রতন ক্রিমিনালদের পিছনে যেভাবে ছুটছে তাতে এখন থেকে একসঙ্গে খাওয়া সম্ভব নয়, গ্যাস্ট্রিক দেখা দেবে। দাঁড়াও, কি ব্যাপার রতন, তুই ওর খাবার কেড়ে নিলি কেন? ও খুব ক্ষুধার্ত, তাই তোকে রেখে খেতে বসেছে। ওর ক্ষুধা লাগলে তাতে আমাদের কি আসে যায়? কি বলছিস তুই? আমি কি বলছি তা ওকে জিজ্ঞেস করো। মানে কি হয়েছে? চুপ করে আছিস কেন? কিছুই হয়নি।
মালিক, তোর সামনে এখন দাঁড়িয়ে আছে একজন দেশপ্রেমিক পুলিশ অফিসার, তাই তোকে আমি গ্রেফতার করতে দ্বিধা করব না। বল ক্যাসেটটি কোথায়? কিসের ক্যাসেট? কোন ক্যাসেট? মালিক, আর একটা মিথ্যা কথা বললে পিটিয়ে তোর শরীরের চামড়া তুলে ফেলবো। তোরা কি শুরু করেছিস? আমাকে খুলে বল। খালা, তুমি ওকে জিজ্ঞেস করো ক্যাসেটটি কোথায়, এবং ওই ক্যাসেট চালালে বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। তোর কাছে কিসের ক্যাসেট চাচ্ছিস? প্রতিশোধের আগুন নেভানোর ক্যাসেট। হ্যাঁ, আমি সেই ক্যাসেট চাচ্ছি যে ক্যাসেট প্রমাণ করবে কদম আলী মাস্তান জীবিত। আমি সেই ক্যাসেট চাচ্ছি যে ক্যাসেট প্রমাণ করবে কদম আলী মাস্তানের সাথে ওসি কেরামত আলীর গোপন সম্পর্ক রয়েছে। আমি সেই ক্যাসেট চাচ্ছি যে ক্যাসেট প্রমাণ করবে কদম আলী মাস্তান একজন দেশদ্রোহী বাংলার খুনি। আমার সেই ক্যাসেট ও হাতনার কাছ থেকে ছিনিয়ে এনেছে। মানে রতনের কথা কি সত্যি? তুই ক্যাসেট কি করেছিস? বিক্রি করে দিয়েছি। কার কাছে? কদম আলী মাস্তানের কাছে। কদম আলী মাস্তানের কাছে? কেন? টাকার জন্য। বেঈমান! আমাদেরকে তোর কাছে টাকা বড় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে টাকা অনেক বড়। তোমাদের এই সাধারণ জীবন যাপন আমার কাছে এখন দোজখের আগুনের মতো মনে হয়। জন্মের পর ডাল ভাত আর মরিচ পোড়া ছাড়া আমাদের কি দিতে পেরেছ? বিলাসী জীবন যাপন কি আমাদের জন্য নয়? ওই একটি ক্যাসেটের জন্য কদম আলী মাস্টার আমাকে কোটি কোটি টাকা দেবে, যা আমাদের 14 পুরুষ পর্যন্ত দেখেনি। তাছাড়া তাছাড়া যে লোকটা মারা গেছে তার কথা ভেবে তার জন্য চোখের পানি ফেলে কেন আমরা এই নোংরা পরিবেশে দিন কাটাবো বলো? তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। বেরিয়ে যা। দরজা খুলো লতা। লতা, কি ব্যাপার, ঘুমাচ্ছিলে নাকি? তুমি এত রাতে? অবাক হলে মনে হয়, কিন্তু যখন শুনবে আমি আজ থেকে এখানেই থাকবো তখন বোধহয় আরো অবাক হয়ে যাবে। শোনো লতা, আমি আমার মায়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তোমার কাছে চলে এসেছি। আর ভাইয়ার জন্য খুব ভালো একটা চাকরি ঠিক করেছি। মোটা অঙ্কের টাকা বেতন পাবে। তোমাদের সংসারে আর অভাব অনটন থাকবে না। হঠাৎ এমন কি হলো যে তোমার মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছো? তুমি কোন মায়ের কথা বলছো যে মা তার নিজের সন্তানের চেয়ে বোনের সন্তানকে বেশি আদর স্নেহ করে? তুমি বলতে পারো পৃথিবীতে এমন কোন মা আছে যে মা তার গর্ভের সন্তানের সুখ শান্তি বিসর্জন দিয়ে অন্যের সন্তানের সুখ শান্তি নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে? মানে তোমার মা সম্পর্কে আমি যতটুকু জানি তাতে তোমার কথা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। এই কারণে বিশ্বাস করতে পারছো না যে তুমি আমাদের সব বিষয় জানো না। আমার বাবার মৃত্যুর পর আমার মা আমার খালাতো ভাইয়ের নামে সমস্ত বিষয় সম্পত্তি লিখে দিয়েছে। অনেক কষ্টে নিজের উপার্জিত অর্থ দিয়ে লেখাপড়া করেছি একটা ভালো চাকরি করব বলে, তাও পারলাম না। কত ভালো ভালো চাকরির অফার পেয়েছি, কিন্তু সেসব চাকরি ওনাদের পছন্দ নয়। ওনারা আমাকে সাংবাদিক বানাবে। সাংবাদিকতা করে নিজের পকেট খরচ চলে না, তাই সুপরিকল্পিত ভাবে আমার ভবিষ্যৎটা অন্ধকার করে দিতে চাচ্ছে। এবার নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করবে। তোমার আর কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। অস্ত্র ছাড়া যেমন যুদ্ধে যেতে নেই, তেমনি খালি হাতে বিয়ে করতে নেই। লতা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে সুখী সংসার করতে চাই। আর বিয়ে করতে গেলে তো অনেক টাকারও ব্যাপার আছে। তাই তোমার আমার সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য টাকার রাজ্যের সন্ধান পেয়েছি। কদম আলী মাস্তান আমাকে অফার দিয়েছে। তার হয়ে কাজ করলে টাকা পয়সা সোনা গহনা যা যা দরকার
সব আমাকে দেবে? আমার কথা শুনে নিশ্চয়ই খুশি হয়েছে। বাহ, খুব সুন্দর। তোমার কথা শুনে খুব খুশি হয়েছি। পিতৃ হত্যার প্রতিশোধ না নিয়ে, খুনির সাথে হাত মিলিয়ে, সন্ত্রাসী খাতায় নাম লিখিয়ে তুমি সত্যি মায়ের উপযুক্ত সন্তানের মতো কাজ করেছো। তোমার মতো কুসন্তানকে জন্ম দিয়ে তোমার মা যে তুষের আগুনে জ্বলছে, তার যে মরে যাওয়া অনেক ভালো। লতা, তুমিও দেখি ওদের মতো কথা বলছো। এই জন্য বলছি, কদম আলী মাস্তানের জন্য আমরা অনেক কিছু হারিয়েছি। তুমি জানো আমার ভাই আজ পঙ্গু কেন? আমার ভাইকে পঙ্গু করেছে ওই কদম আলী মাস্তান। সেই কদম আলী মাস্তানের জন্য আজ আমাদের এই অবস্থা। সেই কদম আলী মাস্তানের গোলামকে আমি আশ্রয় দেব? অসম্ভব। এ তুমি কি করে ভাবলে? লতা, আমি কথা দিচ্ছি, কদম আলী মাস্তান তোমার ভাইকে পঙ্গু করে যে ক্ষতি করেছে, সে ক্ষতি আমি কড়াই গন্ডায় পূরণ করে দেব। তোমার ভাইকে সোনার পা বানিয়ে দেব। লতা, লতা, ওর কত বড় সাহস! কদম আলী মাস্তানের টাকা দিয়ে ও ও আমার জন্য সোনার পা কিনে আনবে। আরে বেঈমান, তুই কদম আলী মাস্তানের কথা ভুলে যেতে পারিস, কিন্তু কিন্তু তোর মা কোনোদিন ভুলতে পারবে না। আমি কোনোদিন ভুলতে পারবো না সেই হিংস্রতার কথা। তুই জানিস না সেই ইতিহাস? শুনবি সেই ইতিহাস? তাহলে শোন। সরকারি উকিল সাহেব, আপনার কাছে সালকা একটা অ্যামাউন্ট দিয়া একটা খাম পাঠাইছিলাম। আপনি নাকি খামটারে ফেরত দিচ্ছেন? হ্যাঁ, ফেরত দিয়েছি। আর এই কারণে ফেরত দিয়েছি যে সরকার আমাকে বেতন দিয়ে সরকারি উকিল বানিয়েছে। অন্যের টাকা ঘুষ নিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর জন্য নয়। কিন্তু আগামীকাল আদালতে তুমি যদি আমার বিপক্ষে কাজ করো, তাইলে কিন্তু এই মাইনকা বাতি জ্বালাইব। তখন কিন্তু কইবার পারবা না কি বাতি জ্বালাইলি, কি বাতি জ্বালাইলি। ওরে ও মাইনকা, এই এর অর্থ বোঝস? বলতে নাই, মাইনকা ওস্তাদের খেদমতে বান্দা হাজির। আমার ডায়েরিতে এ পর্যন্ত আমি মাইনকা 280 বার বাতি জ্বালাইছি, আর তুমি বড় এই রাখ। আর আপনি উকিল, আমার কিন্তু মানুষ মারতে লজ্জা লাগে, তাই আমি মানুষ মারার আগে লাল চশমা চোখে পইরা রাখছি। এই যে দেখছো না, অরিজিনাল লাল চশমা চোখে সারা জীবনের লেগে পইরা রাখছি। তোমার বেলাও জানি আমার এই ব্যবস্থা না করতে হয়। এই চশমা সিঙ্গাপুরতে আনছি, অনেক টাকা খরচ। কেমন আছেন? ভালো। ওস্তাদ সরকারি উকিল চাইতে কই? আপনারা এমন করছেন কেন? ভয় লাগছে ওই চাপাটিতে। কিরে চাচাই, ওই না আদালতে সাক্ষী দিচ্ছস? আয় সাক্ষী দে। কিরে ভয় পাচ্ছে? আরে কাছে আয়, সাক্ষী দিবি না?
পারবি পারবি তুই আমার সেই পা ফিরিয়ে দিতে? প্রথম পরিচয়ে তোমাকে একজন ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু কিন্তু এখন দেখছি। শোনো, ভুল করে আর কখনো আমার বাড়িতে আসবে না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমাকে ক্ষমা করে দাও। কেরামত জি বড় ভাই। মাল তাইতাছে রাতা কুরা, ওই যে মালটা আহে। এই সব আহো কাছে আহো। কেরামত জি বড় ভাই। আমি ভাবছিলাম তোমার মাথায় কোনো গিলু নাই, কিন্তু আজকে পরীক্ষায় তুমি পাস করছো। বড় ভাই, আপনার পাশে থাইকা আপনার শরীরের গন্ধ পাইয়া আমারও বুদ্ধি জ্ঞান কিছুটা বাড়ছে। তুমি প্রথম পরীক্ষায় পাস করছো। কি মিয়া, তোমার নাম জানি সেদিন কি কইলা? শরীফুল আজম মানিক। ধর্মিয়া, আমি অশিক্ষিত, এত বড় নাম কইবার পারুম? তোমার নাম মাইনকা রাখলাম। আরে লাতাস লাগে না, আমার নামই তো মানকা। আরে হইলো, ঠিক আছে, তোমার নাম মানিক রাখলাম। আর তোমার মনের মধ্যে কি জানি একটা জিদ্দের কথা কইছালা, সেই কথাটা জানি কি? ডিআইজি সাহেবের মেয়ে মিস হাসনাকে আমি ভালোবাসি। এই, তারে তুইলা নিয়ে আসো, আমি সব সমাধান কইরা দেবো। কেরামত বড় ভাই। তারে তুইলা আনার জন্য যা করতে হয় সব ব্যবস্থা তুমি কইরা দিবা। জি। রাতাকুরা জি বড় ভাই। তুমি লগে যাইবা, যে কোনো সুবিধা অসুবিধা তুমি দেখবা, ঠিক আছে? অদূত গাড়ি বেক কর। থানা এই অবস্থা কেন? শরীর স্যার স্যার স্যার, মানিক ভাই কদম আলী মাস্তানের লোকজন সহ হাসনা ম্যাডামকে তুলে নিয়ে গেছে। মানিক, আসো আসো, কাছে নিয়ে রে দুইটা সুন্দর করে। আপনি তাহলে মিস হাসনা, ডিআইজি সাহেবের মাইয়া? জি বড় ভাই, উনি হলেন মিস হাসনা। আমাকে ধোকা দিয়ে বর্তমানে সাব ইন্সপেক্টর খালিদ হাসানকে ভালোবাসে। ভালোবাসা ভালো জিনিস, সবই ভালো, কিন্তু একজনরে বাদ দিয়া অন্যজনরে ভালোবাসা দিবা, এইটা তো ঠিক না। আর তাই যদি হয়, তাহলে তুমি আমার, রাতাকুরাত সবার ভালোবাসার মানুষ। হ্যাঁ বড় ভাই, আপনি ঠিকই বলেছেন। সত্যিকারের একজন প্রেমিকের সাথে যখন তার ভালোবাসার মানুষ বেইমানি করে, তখন আপনি যা বললেন তাই হওয়া উচিত। তোমার দেখতে তো তুলতুলে তুলতুলে, না দুষ নুদুষ। স্যার স্যার, জরুরি, খুবই জরুরি স্যার, বিরাট সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ বলো, কি সেই সর্বনাশ? আপনার মেয়ে সাব ইন্সপেক্টর মিস হাসনাকে কদম আলী মাস্তানের বাহিনী এবং এবং হ্যাঁ বলো, কি সেই এবং? স্যার, আমার ভাই মানিক এবং কদম আলী মাস্তানের লোক ওকে ধরে নিয়ে গেছে।
তোমার ভাই মানিক কদম আলী মাস্তানের লোকজন সহ আমার মেয়েকে ধরে নিয়ে গেছে, তাহলে আমার এখানে কেন? স্যার, ওসি সাহেবকে খুঁজে পাচ্ছি না। ওসি কেরামতকেও খুঁজে পাচ্ছ না? না স্যার, কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মেয়েকে তোমার ভাই মানিক কিডন্যাপ করেছে। একজন পুলিশ অফিসার হয়ে এ কথা বলতে তোমার লজ্জা করলো না? স্যার, যা সত্য আমি তাই বলেছি। যাও, যেখান থেকে পারো আমার মেয়েকে এবং মানিককে এক্ষুনি খুঁজে বের করো। Yes, স্যার। ওসি কেরামত ভাই, দেখুন দেখুন। কি দেখবো? আমি কিচ্ছু দেখবো না, আমাকে তুমি মদ দাও, আমি শুধু মদ দেখবো। আরে মদের চেয়েও বেশি স্বাদের জিনিস ওখানে আছে। কি সেই স্বাদের জিনিস? সাব ইন্সপেক্টর মিস হাসনার রূপ যৌবন, ঠাকুর ঠাকুর চোখ, নাদুস নুদুস ফিগার। তাতে আমার কি লাভ? কেন? এই চোখ, বড় ভাইয়ের এখানে সব কিছু দেখতে আছে, কিন্তু বলতে নেই। হ্যাঁ, এই কেমন অনিয়ম? কাজ করবে একত্রে আর ভোগ করবে একাকি? না, তা হয় না। এটা ভীষণ স্বার্থপরতা। আপনি এ থানার ওসি, ইচ্ছে করলে যাকে তাকে গ্রেফতার করতে পারেন, অথচ আপনাকে বাদ দিয়ে এমন একটা সুন্দর জিনিস একাকি ভোগ করবে? না, তা হয় না। তাহলে তুমি কি করবে? আমি কৌশলে আমার পাওনা আমি আদায় করে নেব। কি হবে? কৌশলে। হ্যাঁ, কৌশলে। আমি এখন কি করব বলতে পারো? তোমার মানিক আজ তোমার খুনিদের সাথে টাকার জন্য হাত মিলিয়ে ও নিজেও খারাপ হয়ে গেছে। আমাকে ধরো মা, আমাকে ধরো। মা, আমি ওদের সকল গোপন তথ্য সংগ্রহ করেছি, আর ওই তথ্য সংগ্রহ করতে গিয়ে গুলি খেয়েছি। অনেক রক্ত ধরেছে মা, আমাকে ধরো মা, আমাকে ধরো মা। তুই এখানে? রতন, আমি গুলি খেয়েছি, আমাকে ধর ভাই। একজন ডাকাত ডাকাতি করতে গিয়ে গুলি খেয়েছে, আর সেই ডাকাতকে সহযোগিতা করবো আমি? আমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, আমাকে ধর। আমি ডাকাতি, আমি ডাকাতি। ডাকাত যখন ডাকাতি করতে গিয়ে ধরা পড়ার কথা স্বীকার করেছে, তখন তার স্থান এখানে নয়, হাজতে। চল, আজ তোকে আমি এমন শিক্ষা দেব। চল, চল আমার সাথে। বাবা, বাবা, কদম আলী মাস্তান ওসি কেরামত আলীকে হত্যা করেছে, তার প্রমাণ এবং ঠিকানা এই ক্যাসেটে আছে। তুমি জানলে কিভাবে? মানিক আমাকে এই ক্যাসেটে দিয়ে বললো তুমি এই ক্যাসেটে তাড়াতাড়ি তোমার বাবাকে দাও। এই ক্যাসেটে ওসি কেরামত আলীকে কদম আলী মাস্তান হত্যা করছে তার প্রমাণ আছে। কদম আলী মাস্তান, এবার তুমি বুঝবে পুলিশের হাত কত বড়। বাবা, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। মা হাসনা, বাবা, পুলিশ প্রমাণ ছাড়া লড়তে পারে না। ওসি কেরামতের সাথে কদম আলী মাস্তানের একটা সম্পর্ক ছিল, তা আমি জানতাম, এবং কদম আলী মাস্তান যে মরেনি তাও আমি জানতাম। কদম আলী মাস্তান যত অন্যায় করেছে, কোনো অন্যায়েরই প্রমাণ বা সাক্ষী রাখেনি, আর এ কারণে তাকে আমি গ্রেফতার করতে পারিনি। কারণ প্রমাণ বা সাক্ষী ছাড়া
কোনো আসামিকে গ্রেফতার করলে আইনের ফাঁক দিয়ে সে ছাড়া পেয়ে চলে আসবে। তাই আমি মানিককে দিয়ে এ ধরনের একটা ডকুমেন্ট চেয়েছিলাম। আমি কদম আলী মাস্তানকে ওরই পালিত কুকুর অর্থাৎ ওসি কেরামতের হত্যা মামলার আসামি বানিয়ে গ্রেফতার করে যাবজ্জীবন জেল খাটাবো। সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে? রতন ভাই মানিক ভাইকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে টর্চার করতে চায়। তোর মা আমার কালা তোকে কত কষ্ট করে মানুষ করেছে, আর তুই আমার সেই খালার ভালোবাসাকে অপমান করেছিস। আজ তোকে আমি এমন শিক্ষা দেব যাতে তোর পরিণতি দেখে এদেশের বেঈমান সন্তানেরা বুঝতে পারে তোর মতো অকৃতজ্ঞ সন্তানের কি হওয়া উচিত। রতন, আমি খুব অসুস্থ, বাঁচবো কিনা জানি না। আমাকে কিছু বলার সুযোগ দে ভাই। তুই আমার নাম ধরে ডাকবি না, তুই আমার নাম ধরে ডাকবি না। আমার নাম ধরে ডাকলে তোকে পিটিয়ে মেরে ফেলবো। রতন, বন্ধ করো। স্যার, ওর মায়ের সাথে আমাদের সাথে বেইমানি করেছে। না, মানিক তোমাদের সাথে বেইমানি করেনি, বরং মানিক তোমাদের জন্য যা করেছে তা কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা আমি জানি না। হ্যাঁ রতন, মানিক আমাকে কিডন্যাপ করেনি, বরং ও যা করেছে তাতে তোমার বাবার হত্যার প্রতিশোধ নেবার জন্য শুধুমাত্র কৌশল অবলম্বন করেছে। কি বলছো হাসনা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাদের দীর্ঘদিনের যে প্রতিশোধের আগুন তোমাদের মাঝে দাও দাও করে জ্বলছে, সেই প্রতিশোধের আগুন নেভানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে প্রতিশোধ নেওয়ার সহায়তা করেছে। রতন, আর বসে থাকার সময় নেই, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। কুইক। মানিক ভাই, ভদ্র ভাষায় কথা বল। কদম আলী মাস্তান, তুই আবার আমার বাড়িতে? তুই আমার সব শেষ করে দিস। আর কি চাস বল, তুই কি চাস? তোর আমি মডেল বানায় রাখুম। চল আমার বাগান বাড়ি। রোগীর কোনো আপনজনের সাথে রক্তের গ্রুপের মিল আছে কি? হ্যাঁ আছে। তবে কেন বলুন তো? অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, অপারেশনের পর রক্ত লাগতে পারে। আমার খালার রক্তের গ্রুপ আর ওর রক্তের গ্রুপ এক। রোগীর কি হন? রোগীর মা। তাড়াতাড়ি নিয়ে আসুন, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। খালা, খালা, খালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অপারেশন সাকসেস। আলহামদুলিল্লাহ। তা আর রক্তের প্রয়োজন আছে কি? না, আপাতত রক্ত লাগবে না। আমাদের এখানে যা স্টক আছে তাতেই চলবে। স্যার, খালা বাড়িতে নেই। আমার বাসার সামনে একজন সিপাহী মৃত। মৃত? নিশ্চয় ওরা আমার খালাকে ধরে নিয়ে গেছে। অসম্ভবের কিছু না রতন, তুমি ভেবো না, আমি ওদের রাস্তাটা চিনি। চলো আমার সাথে, চলো। রতন, যা করার ঠান্ডা মাথায় করবে। এভাবে না গিয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে, ফোর্স নিয়ে তারপর ও রাস্তানা আক্রমণ করবে। চারিদিকে ঘিরে ফেলো। এদিকে দেখো। এই কদম আলী মাস্তান, তুই কোথায়
এই ডাকাতের বাচ্চা ডাকাত বেরিয়ে আয়। আজ থেকে এমন শিক্ষা দেবো যা দেখে দেশের মাটি থেকে ডাকাতের দল পালিয়ে যাবে। কোথায় পালিয়েছিস তুই? ওই হারামির বাচ্চা, বেরিয়ে আয়, নইলে তোর এই আড্ডাখানা এই অস্ত্রকার গুলি করে উড়িয়ে দেবো। এই অবৈধ অস্ত্রগুলো সিজ করো, আর তোমরা আড্ডাখানা বাইরে ঘিরে ফেলো, যাও। আমার ঘুমটা ভাঙলো কে রে? খুব তো ফাল পারলি তখন, কই গেল ফাল? দিক টাকা, দিক টাকা, ওই অগ মারিস না, অগ লগে আমার একটা খেলা আছে, ওই খেলা হয়তো আমারে ওরা হারাইব, নাইলে ওরা হারবো। হ্যাঁ, খেলা একটি আছে, আর সে খেলায় তোর পরাজয় নিশ্চিত, তাও তুই জেনে রাখ। আর সেই সময় বেশি দূরে নয়, খুব কাছেই। খাঁচার ভিতরে তো হাইন্দা গেছ ছোটখাটো হাতির বাচ্চা, বেশি ফাল পারিস না, রাতা কোরা। অগ দুইজনে মেহমানদারির ব্যবস্থা কর। চল চল, খেলা কদমালি মাস্তান, রাতা কোরা কোকরোকো। সাংবাদিক বেটা তো এখনো বাইরে আছে, বাইচা থাকলে আবার প্যাস লাগাইবো, ওরা আসতে দে, তারপরে এক লগে কবরে পাঠায় দিস। আপাতত বাইন্দা রাখ। বড় ভাইয়ের জন্যে রাতা কোরা। তুমি তুমি এমন করছো কেন? আমার মনে হয় আমার মা খুব বিপদে। না, ও কিছু না, সব ঠিক হয়ে যাবে। প্লিজ শুয়ে পড়ো। না, আমার বুকটা যেন কেমন করছে, মায়ের চিৎকার আমার কানে ভেসে আসছে। তুমি সত্যি করে বলো, আমার মা কোথায়? চুপ করে থেকো না, তোমার আল্লাহর দোহাই লাগে, সত্যি করে বলো, আমার মা কোথায়? মাকে মাকে কদমালি মাস্টারের লোকেরা ধরে নিয়ে গেছে। না,
চলো রাতাকুরা নিজে গহগা নিজে মারতাছে, লাগা ভালো করে লাগা। মরণ ফাঁদে পা দিছস তোরা, আজকে তগবাতি ফিউজ করুক, চল। গুলি করিস না, গুলি করিস না।
মাইনকা মাইনকা আমার বাতি নিভে গেল, আমার বাতি নিভে গেল। আঙ্কেল, এখন কি হবে? ডোন্ট ওয়ারি মাই সান, ডোন্ট ওয়ারি। ওস্তাদ 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 গো, তোমার কি বাতি ফুজে গেছে? হ্যাঁ, তুমি চিন্তা করো না ওস্তাদ, আমি মানকা কবরে যা তোমার বাতি জ্বালা দিব, তখন আর কোনো শালা দেখবো না। বাবারে বাবারে ও মা গো। ওকে সেলুট দিতে দেখে তোমরা ভাবছো ওর আসল পরিচয় কি? হ্যাঁ রতন, মানিককে সেদিন আমি সাংবাদিকের চাকুরির কথা বলে পুলিশের চাকুরি দিয়েছিলাম। পরিচয়টা গোপন রেখেছিলাম পুলিশের পোশাক পরে সব সময় সব তথ্য সংগ্রহ করা সম্ভব নয় বলে। মানিক ভালো ওস্তাদ রে, ওস্তাদ একটু ওঠো না, সবগুলো বাতি ফুজে দাও।